যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি সবসময় ভালোর দলেই। আমি ইউশ ভূত.com-এর মডারেটর। বর্তমানে আমি খুলনাতে বসবাস করছি। এপিসোড ৭২-এ আমার মোস্তফা চাচার ঘটনা সিলেক্ট হয়েছিল, যা আমি ঘটনা বড় হওয়ায় প্রথম অংশ পাঠিয়েছিলাম। এর বাকি অংশটুকু এবার পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। গত ঘটনার কিছুটা সারসংক্ষেপ বলা প্রয়োজন। মোস্তফা চাচা ৫ বছর পর ২০১১ সালে তার পরিবার নিয়ে তাদের পুরনো বাড়িতে পুনরায় বসবাস শুরু করেন। নিশ্চয়ই সেই ঘটনাটি আগে থেকে মনে আছে আপনাদের। যদি মনে না থাকে একটু সেই এপিসোডটি যারা শুনেছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যেখানে শুরু হয় তাদের বিভীষিকাময় জীবন। তারপরে লিখছেন ইউশ। মোস্তফা চাচার ভাই নজরুল চাচার মৃত্যু, মোস্তফা চাচার মেয়ে রোমানা আপুর মৃত্যু। আমি বলেছিলাম তাদের বাসা গায়েব হয়ে যায়, যা আমি এখনো বিশ্বাস করে উঠতে পারি না। কিভাবে একটি বাসা সবার সামনে উধাও হয়ে যায় ভাবতেও পারি না, কিন্তু মোস্তফা চাচার পরিবার সেটি মোকাবেলা করেন। গত ঘটনায় আমি রোমানা আপু আর নজরুল চাচার মৃত্যুর ঘটনা বলেছিলাম, কিন্তু রোমানা আপুর মৃত্যুর ব্যাপারটা বলতে পারিনি পুরোপুরি, কারণ তখন আমাকে সম্পূর্ণভাবে ঘটনা জানানো হয়নি। রোমানা আপুর মৃত্যুতে এই ঘটনাটি শেষ হয়নি। এরপর থেকে মৃত্যুর মিছিল নেমে আসে, যেন সেটি ছিল ঘটনার ট্রেইলার। যাচ্ছে, কিন্তু নোমান হঠাৎ ঠান্ডা হয়ে যায়, চুপচাপ। নাজমা ফুপু কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে রোমানা আপুর চিৎকার, অন্যদিকে নোমান ভাইয়ের আচরণ। মিনিট কয়েক পর সব শব্দ থেমে গেল, দরজা খুলে গেল। নোমান ভাইও স্বাভাবিক। নাজমা ফুপু কোনো কিছু না ভেবেই সবার আগে বাথরুমের ভেতরে ঢোকেন। যা দেখেন তা তিনি জীবনে কখনো আর দেখতে চাইবেন না। ভেতরে রোমানা আপুর নগ্ন লাশ, সম্পূর্ণ বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। নোমান ভাই অপলকভাবে নিজের বোনের লাশের দিকে তাকিয়ে আছেন। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। নাজমা ফুপু আর নোমান ভাই রুমেই বসে থাকেন, না কাউকে ডাকেন, না কোনো আওয়াজ করেন। ফজরের আজান শুরু হলে তারা শক্তি ফিরে পান, আর তখন মোস্তফা চাচাকে জানান সব ঘটনা। মোস্তফা চাচা ঘটনা শোনার পর কিছু না ভেবেই চাচিকে ওই ভয়ানক বাসায় রেখেই চলে আসেন, আর এসে নিজের মেয়ের লাশ দেখেন। লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই খেয়াল করেন যে রোমানা আপুর চোখ খোলা অবস্থায় মৃত্যু ঘটেছে। তার সারা শরীরে ভয়ানক নির্যাতনের চিহ্ন। জানা যায় পুলিশ নাকি এসেছিল আশেপাশের লোকজন খবর দেওয়াতে, কিন্তু এসে কিছুই করেনি। মোস্তফা চাচা রাতের বেলা যখন রোমানা আপুর দাফন শেষ করলেন তখন চাচির কথা মনে পড়ল তার। তাকে এভাবে একা ফেলে রেখে আসা উচিত হয়নি। আবার নিয়ে আসলে তাকে সামলানো অনেক কষ্ট হতো। রোমানা আপুর লাশ দেখলে চাচি হয়তো পাগল হয়ে যেত। রাত ১টার পর নাজমা ফুপু, নোমান ভাই আর মোস্তফা চাচা পুরনো বাড়িতে ফেরেন। চাচি দরজা খুলেই ভয়ঙ্কর রাগ দেখিয়ে বলেন, আমার মেয়ে মরে গেল আর তুমি আমাকে বললে না।
সবাই প্রচণ্ড ধাক্কা খেল। চাচি কিভাবে জানতে পারল? সবাই ভেতরে ঢুকেই জিজ্ঞেস করলো সে কিভাবে জানতে পারল। আর তখনই চাচি বিভৎস হাসি দিলেন, চিল্লাতে থাকলেন, আমি তো মারলাম ওকে, পা চেপে, গলা চেপে, নাক ভেঙে, আর শেষে মাথায় বাড়ি দিয়ে। আবার হাসতে শুরু করলেন। এটা দেখার পর তিনজনই ভয়ে দাঁড়িয়ে পড়েন। নড়চড়ার কোনো শক্তি নেই। কয়েক মুহূর্ত পর চাচি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। আর তখনই সেই নজরুল চাচার মৃত্যুর রাতের মতো বাসা উধাও হয়ে যায়। তারা এক ঝটকায় দোতলা থেকে মাটিতে পড়ে যান। তারা পালানোর চেষ্টা করতে চাইলেও তিনজনই দেখল গতবারের মতো এবারও প্রাচীর আছে, কিন্তু বের হবার কোনো দরজা নেই। তারা সবাই বসে পড়লেন আর অপেক্ষা করলেন কখন ফজরের আজান শুরু হবে, কারণ তারা জানেন ফজরের আজানের পর সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে ফজরের আজান শুরু হলো দূরে মসজিদে। আর তখনই বাসা ঠিক আগের চেহারায় ফিরে গেল। তারা কোনো কিছু না ভেবেই ওপরে চলে গেলেন চাচিকে দেখতে। সবার মনে ভয়, চাচিও হয়তো বাঁচবেন না। ওপরে গিয়ে দেখেন চাচি ঠিক রাতের সেই স্থানে পড়ে আছেন। শুধু তারাই নিচে পড়ে যান। তারা দ্রুত চাচিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। অনেক চেষ্টার পর চাচি জ্ঞান ফিরে পান। সেই সকালে তারা বাসা ছেড়ে চলে আসেন শহরের নতুন বাসায়। আর সেই সাথে মোস্তফা চাচা, চাচাতো ভাই, কনক আঙ্কেলের পরিবার চলে আসেন সেই নতুন বাসায়। সবাইকে খুলে বলা হয়। মোস্তফা চাচা আর কনক আঙ্কেল সিদ্ধান্ত নেন যেহেতু পুরনো বাসা থেকে চলে এসেছেন তাই আর কোনো সমস্যা হবে না, তাই হুজুর কবিরাজ আপাতত রাখবেন না, কারণ তারা আগেও এতে সফলতা পাননি। মোস্তফা চাচার পরিবার মোটামুটি স্বাভাবিক জীবনেই ফিরেছেন। সমস্যা আর তাদের হয়নি এই 2 মাসে। আমি ভেবেছিলাম ঘটনা হয়তো এখানেই শেষ, কিন্তু না। 2 মাস পর জুন মাস থেকে তাদের সমস্যা শুরু হয়। মোস্তফা চাচা ও কনক চাচার পরিবার সমস্যা ছাড়াই 2 মাস পার করেছে, তাই ভয় তাদের কিছুটা কেটেছে। তারা এরপর পুরনো বাড়িতে যাননি। অনেকবার দরকার পড়েছিল, কারণ এখনও তাদের জিনিসপত্র ওখানে রয়ে গেছে, তবুও তারা কেউ যাননি। কিন্তু তারা কেউ জানতেন না তাদের অজান্তেই ঘটে যাচ্ছে ভয়ঙ্কর মৃত্যুর খেলা। আর এই 2 মাস এর ভিতরে ঘটে যাওয়া ঘটনা, মোস্তফা চাচারা পুরোপুরি চলে যাওয়ার পর ভয়ানক ঘটনা ঘটে যায়। প্রথম ঘটনা আমি আগেই বলেছি। সেই বাড়ির সামনে অনেক বড় আটার কারখানা রয়েছে। বাড়িটি প্রাচীরের গেট পার হয়ে বাম কোনাকুনি 20-25 কদম হাঁটলেই সেই কারখানা। সেই কারখানার মুখ বাসার দিকেই, অর্থাৎ বাড়িটি আর কারখানাটি কোনাকুনিভাবে মুখোমুখি। ঘটনা 1, সম্ভবত মোস্তফা চাচা চলে যাবার পরের দিন রাতেই ঘটনা ঘটে। আটার কারখানার ভেতরে যত মেশিনপত্র যা ছিল লণ্ডভণ্ড হয়ে যেখানে সেখানে পড়ে থাকে। ওখানে প্রচণ্ড ভারী একটি মেশিন ছিল যা 15-20 জন মানুষ একসাথে জড়ো না হলে নড়ানোও সম্ভব না। সেই মেশিন উল্টা হয়েছিল। ভোরবেলা যখন ভেতরে কর্মচারীরা সবাই ঢোকেন, এগুলো দেখে সবাই অবাক হয়ে যান। মালিক আসেন, সব দেখে কোনো কিছু বুঝতে পারেন না। তাদের কারখানায় কখনোই দারোয়ান লাগে নাই, কারণ রাস্তার মোড়ে সবসময় দারোয়ান থাকে। দারোয়ানকে জিজ্ঞেস করা হলে সে জানায় এখানে কেউ আসেনি। আর বড় কথা, বাইরে থেকে তালা ঠিকভাবেই লাগানো ছিল, ভাঙা হয়নি। তারা কেউ কোনো কারণ বের করতে পারলেন না, তাই আটার মিলের মালিক আনোয়ার সাহেব সেই রাত থেকে দারোয়ান রাখলেন পাহারা দেবার জন্য। ঘটনা 2, পরের দিন রাত আনুমানিক 3-4টার মতো। তখন এলাকার মানুষ নাকি একজন লোকের চিল্লাচিল্লির আওয়াজ শোনেন এবং অনেক অদ্ভুতভাবে আওয়াজ হতে থাকে। সবাই পাগল ভেবে কেউই এগিয়ে আসেন নাই, কারণ তাদের এলাকায় একজন পাগল ছিল। সে এরকম অদ্ভুত আওয়াজ করত মাঝে মাঝে। ভোরবেলা যখন নামাজের জন্য লোকজন বাড়ি থেকে বের হতে শুরু করলেন, তখন 2 জন মুসল্লি সেই বাড়ির সামনে দিয়ে মসজিদে যাবেন। তখন তাদের চোখ পড়ে সেই বাড়িটির প্রাচীরের ওপর, যা দেখে 2 জন লোকই ভয়ানকভাবে ভয় পান এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসেন এবং লোকজনকে ডাকেন। লোকজন এসে দেখেন সেই মিলের নবচাকরিপ্রাপ্ত দারোয়ানের লাশ। দারোয়ানের মাথাটি দরজার ওপরে কাটা অবস্থায়, কাটাগুলোর ভেতরে ঢুকে আছে। আর শরীরের জামা ঝুলানো হলে যেরকম হয় ঠিক সেভাবে লাশ ঝুলছে। এলাকায় প্রচণ্ড ভয় ঢুকে যায়। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু কোনো সমাধান হয় না। 4 দিন কারখানা বন্ধ থাকে। ঘটনা 3, 4 দিন পর আবার যখন কারখানা খোলা হয়, সেই প্রথম ঘটনার মতো সব উল্টোপাল্টা। মালিক আবার দারোয়ান রাখেন, আবার সেই আগের দারোয়ানের মতো একদম একইভাবে মৃত্যু ঘটে। আর এরপর থেকে কেউই ওখানে পাহারা দেওয়ার সাহস পায় না। আনোয়ার সাহেব হুজুর ডাকেন, কারখানার চারিদিকে পেরেক পুঁতে দিয়ে যায়। আর আনোয়ার